হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আমি আমার এই চ্যানেল মারফত ইন্ডিয়ান পলিটির যে সিরিজটা স্টার্ট করেছি এটা তার কন্টিনিউয়েশন অ্যান্ড টুডে উইল ডিসকাস দ্য পার্ট 3 অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এর আগে দুটো ফান্ডামেন্টাল রাইটসের ওপর ভিডিও তোমরা পেয়েছো যেখানে উই হ্যাভ ডিসকাস টিল দ্য রাইট টু ইকুয়ালিটি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব রাইট টু ফ্রিডম। এর আন্ডারে হোয়াট আর দ্য অ্যাভেলেবল প্রভিশনস অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাভেলেবল আর্টিকেলস মেনশনড ইন দ্য ইন্ডিয়ান পলিটি সেটা আমরা দেখব। এবং তোমরা যাদের কাছে Laxmikanth Book আছো দেন প্লিজ রেফার দ্য বুক হোয়াইল স্টাডিং অর ওয়াচিং দ্য পার্টিকুলার ভিডিও। চলো আজকের যে ভিডিও সেটা শুরু করা যাক। তো দেখো, আগের দিন আমরা টিল আর্টিকেল 18 পর্যন্ত পড়েছি। 14 থেকে 18 আর্টিকেল হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটিকে ডিসক্রাইব করে। আর্টিকেল 12 এবং 13 এক্সট্রা দুটো আর্টিকেল যেটা আমরা প্রিভিয়াস পার্ট 1 অফ দ্য সিরিজে আমরা কভার করেছিলাম। হোপফুলি তোমরা ওই ভিডিওগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ আগে ওই ভিডিওগুলো দেখো এবং টিল প্লেলিস্ট ওয়াইজ সেই ভিডিওগুলো না দেখা অবধি ইউ কান্ট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য টুডেজ ভিডিও। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা চেক আউট করতে পারো এবং ফান্ডামেন্টাল রাইটসের আজকে কন্টিনিউয়েশন হবে। তাহলে দিস ইজ দ্য রাইট টু ফ্রিডম, যেটা হচ্ছে আর্টিকেল 19 থেকে শুরু হচ্ছে রাইট টু ফ্রিডম। ঠিক, প্রথম যে আর্টিকেল 19 যদি আমরা পড়ি, দ্যাট ডিলস উইথ দ্য প্রোটেকশন অফ 6 রাইটস। ওকে, তাহলে আন্ডার আর্টিকেল 19 6টা রাইটসের কথা মেনশন করা হয়েছে। হোয়াট আর দোজ 6 রাইটস? নাম্বার 1, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে এই টার্মটা মনে রাখবে, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। দেন সেকেন্ড, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্ম, অর্থাৎ অস্ত্র ছাড়া শান্তিপূর্ণ জমায়েতের অধিকার। 3 নম্বর, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি আমরা অ্যাসোসিয়েশন করতে পারি? রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়ন আর কোঅপারেটিভ সোসাইটি। দেন রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। আমাদের সবার কাছে অধিকার আছে আমরা থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফ্রিলি মুভমেন্ট করতে পারি। আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেটেল ডাউন করতে পারি এবং রেসিডেন্ট হতে পারি। রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি। আর লাস্ট 6 নম্বর রাইট হচ্ছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। Hopefully it is clear to you. Now, original যদি আমরা কনস্টিটিউশন দেখি, then we can able to see that যে Article 19 had at that time 7 rights, including the rights to hold, acquire and dispose of the property. বাট রাইট টু প্রপার্টিও যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল, সেরকম আর্টিকেল 19 এর আন্ডারেও রাইট টু হোল্ড, অ্যাকোয়ার অ্যান্ড ডিসপোজ একটা রাইট হিসাবে এনলিস্টেড ছিল। বাট ইট ওয়াজ ডিলিটেড বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। ঠিক আছে, এরপর আমাদের দেখতে হবে প্রত্যেকটা যে রাইটস আছে সেখান থেকে আমরা কি পড়বো। প্রথমত যেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমাদের বাক স্বাধীনতার যে অধিকার। দেখো, এখানে বলা হয়েছে যে আমরা কিন্তু আমাদের ভিউ, আমাদের ওপিনিয়ন, আমাদের বিলিভ, আমাদের কনভিকশন অর্থাৎ যেটা বিশ্বাস, সেটা আমরা ফুললি এক্সপ্রেস করতে পারি। কিভাবে? বাই ওয়ার্ড অফ মাউথ, রাইটিং, প্রিন্টিং, পিকচারিং অর ইন এনি আদার ম্যানার। ওকে, সুপ্রিম কোর্ট কিন্তু এখানে বলেছেন যে ফ্রিডম অফ স্পিচের মধ্যে ইনক্লুড করছে রাইট টু প্রোপাগেট ওয়ান্স ভিউ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এই যে প্রত্যেকটা জায়গা, এবং ইনক্লুডিং ফ্রিডম অফ সাইলেন্স, অর্থাৎ তুমি চুপ থাকবে, এটাও তোমার কিন্তু ফ্রিডম অফ স্পিচের মধ্যেই পড়ে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, প্রত্যেকটা রাইটস পড়ার দরকার নেই, জাস্ট গো থ্রু দ্য পয়েন্টস যেটা সুপ্রিম কোর্ট বলেছে। অলসো কামস আন্ডার দ্য অ্যাম্বিট অফ ফ্রিডম অফ স্পিচ। নাও নেক্সট যে জায়গাটা বলা হচ্ছে, এই ফ্রিডম অফ স্পিচের ওপর স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস আন্ডার হুইচ গ্রাউন্ড? না, দ্য গ্রাউন্ড অফ সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখার জন্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস। নেক্সট, সিকিউরিটি অফ স্টেট, ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য ফরেন স্টেট, পাবলিক অর্ডার, ডিসেন্সি অর মরালিটি, কন্টেম্প্ট অফ কোর্ট, তারপরে হচ্ছে ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স এটসেট্রা। তো তোমরা এখানে দেখবে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট গ্রাউন্ডস based upon which state can impose reasonable restriction on the exercise of freedom of speech. Now,
Coming to the next right guaranteed under Article 19, the right is freedom of assembly. Assembly means জমায়েত হওয়ার. So every citizen has the right to assemble peacefully without arms. ঠিক সেই জন্য দেখা যাচ্ছে ইট ইনক্লুডস দ্য রাইট টু হোল্ড পাবলিক মিটিং, ডেমনস্ট্রেশন, টেক আউট প্রসেশন, এগুলো কিন্তু আমরা দেখতে পাই. এরখান থেকেও দেখা যাচ্ছে এই জায়গাটা স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ অফ রাইট টু অ্যাসেম্বলি. কোন দুটো গ্রাউন্ড? সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে পাবলিক অর্ডার. অর্থাৎ আমরা এমনভাবে জমায়েত করতে পারি না যেখানে পাবলিক এরিয়ায় ট্রাফিকিং এমন হয়ে গেল মানুষ আর স্মুথ ট্রাফিকিং মেনটেন করতে পারছে না. অ্যাট দ্যাট গ্রাউন্ড যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটা বলা হচ্ছে আন্ডার সেকশন 144 অফ দ্য সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট ক্যান রিস্ট্রেন অ্যান অ্যাসেম্বলি মিটিং অর প্রসেশন ইফ দেয়ার ইজ এ রিস্ক অফ অবস্ট্রাকশন. অর্থাৎ যদি দেখা যায় যে সেখানে দেয়ার ইজ এ ডেঞ্জার টু হিউম্যান লাইফ, ডেথ বা সেফটি সেই জায়গায় ডিস্টার্ব হচ্ছে, বা ডিস্টারবেন্স অফ দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ সেই জায়গার যে শান্তিপূর্ণ যে অবস্থান সেটা বিঘ্নিত হচ্ছে, দেন আন্ডার সেকশন 144 একজন ম্যাজিস্ট্রেট সেখানে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে. নেক্সট, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন. দেখো, এভরি সিটিজেন হ্যাভ দ্য রাইট টু ফর্ম দ্য অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি. কোঅপারেটিভ সোসাইটিটা কবে অ্যাড হয়েছিল? অবভিয়াসলি 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট. ঠিক, নাও এরপরে আর খুব বেশি দরকার নেই. ফ্রিডম অফ মুভমেন্ট, অবভিয়াসলি আমরা সুপ্রিম কোর্টের দেখো অবভিয়াসলি আমরা ইন্ডিয়াতে থাকি এবং আমরা এটা এনজয় করি যে এনি পারসন ক্যান মুভ ফ্রিলি ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার অর ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদিন এ স্টেট. কিন্তু এখানেও কিন্তু রিজনেবল গ্রাউন্ডে রেস্ট্রিকশন ইম্পোজ করা যেতে পারে. সেই গ্রাউন্ডটা কি? সেটা হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পাবলিক অ্যান্ড দ্য প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইবস. অর্থাৎ আমরা জানি আমাদের ইন্ডিয়াতে অনেক সময় আমরা দেখি বিভিন্ন শিডিউল ট্রাইবাল এরিয়া আছে, সেই সমস্ত ট্রাইবাল এরিয়ার নিজস্ব কিছু কাস্টমস আছে, নিজস্ব কিছু সেফটি সিকিউরিটি আছে. সেই জায়গায় যদি সরকার চায় বা যদি স্টেট চায় দে ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন. এবং দেখা গেছিল যে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি একটা ভার্ডিক্ট দিয়েছিল যেখানে বলা হয়েছিল ফ্রিডম অফ মুভমেন্ট অফ দ্য প্রস্টিটিউটস ক্যান বি রেস্ট্রিক্টেড অন দ্য গ্রাউন্ড অফ পাবলিক হেলথ. কারণ প্রস্টিটিউটসদের থেকে যে পাবলিক হেলথ হ্যাজার্ডসটা দেখা যায় সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এইখানে ফ্রিডম অফ মুভমেন্ট আমরা রেস্ট্রিক্ট করতে পারি অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক মরালস. অর্থাৎ পাবলিক মরালস এবং পাবলিক হেলথ এই দুটো গ্রাউন্ডকে তুলে সুপ্রিম কোর্ট বলেছিল যে ফ্রিডম অফ মুভমেন্ট ফর দ্য প্রস্টিটিউটস ক্যান বি রেস্ট্রিক্টেড. দেন বোম্বে হাইকোর্ট ভ্যালিডেটেড দ্য রেস্ট্রিকশন অন দ্য মুভমেন্ট অফ পার্সনস অ্যাফেক্টেড বাই দ্য এইডস. তো এই দুটো ডাইমেনশন তোমাদের মনে রাখা দরকার. এবং যে জায়গাটা বলা যে এই আর্টিকেল 19 ইজ এ ভেরি ক্রুশিয়াল আর্টিকেল এবং সেটা কিন্তু অনলি ইম্পোজ করা যেতে পারে বা আর্টিকেল 19-এর আন্ডারে যে ক্লজগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বলো প্রথম ক্লাসে পড়েছিলাম শুধুমাত্র যদি সেটা এক্সটার্নাল এমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, ওয়ার লাইক সিচুয়েশন, তখনই কিন্তু আন্ডার আর্টিকেল 19-এর যে 6টা রাইট সেটাকে কিন্তু আমরা রেস্ট্রিক্ট করতে পারি. লাস্ট যে জায়গাটা আছে ফ্রিডম অফ রেসিডেন্স, অর্থাৎ আমরা যে কোনো এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি. এর মধ্যেও দুটো রাইটস ইনক্লুড আছে. ওয়ান রাইট কি? রাইট টু রিসাইড ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, আর একটা হচ্ছে রাইট টু সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি. ঠিক, এরপরে যে পোর্শনটা আর একটা হচ্ছে ফ্রিডম অফ প্রফেশন. জাস্ট মনে রাখবে আমাদের সিটিজেনরা যে কোনো প্রফেশনকে প্র্যাকটিস করতে পারে, যে কোনো ট্রেড বা বিজনেস কন্ডাক্ট করতে পারে এবং স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পাবলিক. Further, the state is empowered to prescribe professional or technical qualifications necessary for practicing any particular profession. অর্থাৎ তুমি ধরো এমন কোনো একটা প্রফেশন বা বিজনেস করছো যেখানে একটা পার্টিকুলার টেকনিক্যাল অ্যান্ড দ্য প্রফেশনাল এক্সপার্টাইজ লাগে, সেখানে স্টেট কিন্তু প্রেসক্রাইব করতে পারে ফর পার্টিকুলার কোয়ালিফিকেশনস. ঠিক, আর একটা কোন গ্রাউন্ড? ক্যারি অন বাই ইটসেলফ এনি ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি অর সার্ভিস ওয়েদার টু দ্য এক্সক্লুশন অফ সিটিজেন অর
আদারওয়াইজ। মানে স্টেট বলতে পারে যে এমন একটা কোনো ইন্ডাস্ট্রি বা এমন একটা কোনো বিজনেস সেটা কিন্তু স্টেট ইন দ্য গ্রেটার পাবলিক ইন্টারেস্ট বলতে পারে যে এটা ইন্ডিভিজুয়ালদের দ্বারা এই ব্যবসা করা যাবে না। ফর এক্সাম্পল হ্যাজার্ডাস কোনো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং, সেই জায়গায় দেখা যায় যে স্টেট বলে যে না, এটা ইন্ডিভিজুয়াল কোনো সিটিজেন এই ধরনের ব্যবসা বা বাণিজ্য করতে পারবে না। স্টেট ইজ অনলি এম্পাওয়ার টু ক্যারি অন দ্যাট কাইন্ড অফ পার্টিকুলার ট্রেড। ঠিক, বোঝা গেল? Coming to the next very important article, this is the article 20. কিভাবে মনে রাখবে? 20 O stands for offense, অর্থাৎ protection in respect of conviction for offense। অর্থাৎ দেখো, কোনো যদি তুমি অফেন্স মানে কোনো অভিযোগ করো এবং তার এগেনস্টে তোমাকে যদি কনভিক্ট করা হয়, অভিযুক্ত করা হয়, সেখানে সেই অভিযুক্ত হলে তুমি কি কি প্রোটেকশন পাবে। ঠিক, আন্ডার আর্টিকেল 20 there are 3 provisions related to the direction। কি? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। দেখো, এক্স পোস্ট ফ্যাক্টো ল মানে বোঝাচ্ছে, আমি একবার বলে দিই। ধরো তুমি আজকে ধরো সাপোজ 2025-এ দাঁড়িয়ে তুমি একটা কাজ করলে, একটা অ্যাক্ট কন্ডাক্ট করলে। ঠিক, এই অ্যাক্টটা মানে ক্রিমিনাল অ্যাক্ট না, এটা ক্রাইম নয় ভার্সেস নন ক্রিমিনাল অ্যাক্ট। ঠিক, এইটা কে বিচার করবে? জুডিশিয়ারি যখন বিচার করবে তখন দেখা যাবে যে এটার রেসপেক্টে কোনো লকে তোলা হচ্ছে যে এটা আদৌ লিগাল কাজ না ইনলিগাল কাজ। এই লটা কিন্তু 2025 সালে ভ্যালিড থাকতে হবে। এমন কোনো একটা ল, ধরো প্রি ব্রিটিশ এরা, মানে ব্রিটিশ এরার সময়, প্রি ইন্ডিপেন্ডেন্স এরার সময়, ধরো আমি বলছি সাপোজ 1938-এর একটা লকে তুলে চেক করা যাবে না যে 2025 সালের কোনো একটি অ্যাক্ট আদৌ ভ্যালিড কি, লিগাল না ইনলিগাল। ঠিক, তাহলে এইটাকেই বলা হয় নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। মানে বলা হয়েছে নো পারসন শ্যাল বি কনভিক্টেড, তাকে অভিযুক্ত করা যাবে না অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেশন অফ এ ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ কমিশন অফ দ্য অ্যাক্ট। অর্থাৎ সেই অ্যাক্টটা যখন পারফর্ম হয়েছে সেই সময় যদি কোনো ল ভ্যালিড থাকে, ইনফোর্স থাকে, তবে সেই লয়ের বেসিসে চেক করতে হবে দ্যাট পার্টিকুলার পারসন ওয়েদার কমিটেড এনি ক্রাইম অর নট। ঠিক, বোঝা গেল? এবং সেই লিগাল প্রভিশনে যে পেনাল্টি লেখা আছে সেই পেনাল্টির বেশি বা সেই পানিশমেন্টের বেশি তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না। দেখো, সাবজেক্ট টু এ পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট প্রেসক্রাইবড বাই দ্য ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। মানে কোনো পার্সনকে কিন্তু গ্রেটার পেনাল্টি বা গ্রেটার পানিশমেন্ট অ্যাজ পার দ্য ল বা লতে যেটা মেনশন আছে তার ওপরে পানিশ করা যাবে না। নেক্সট যে ক্লজ আছে সেটাকে বলা হচ্ছে নো ডাবল জিওপার্ডি। ঠিক, এখানে কি বলা হচ্ছে? নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। হয়তো ধরো তুমি একটা মার্ডার করেছো, সেই মার্ডারের জন্য তুমি অলরেডি 5 years জেল খেটে নিয়েছো, পরবর্তীকালে তোমাকে আর জেলে পাঠানো যাবে না বাই ইউজিং দ্য গ্রাউন্ড দ্যাট তুমি এই মার্ডারটা করেছো। ঠিক, একটা ক্রাইমের জন্য বা একটা অফেন্সের জন্য ওয়ান টাইম তোমার পানিশমেন্ট হবে এবং তোমার কিন্তু দুবার সাজা হবে না ফর সেম অফেন্স। বোঝা গেল? নো সেলফ ইনক্রিমিনেশন মানে কি? নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স হ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেসড এগেন্স্ট হিলফেয়ার। অর্থাৎ তাকে কোন একটি ব্যক্তিকে নিজের এগেনস্টে উইটনেস দেওয়ার জন্য কম্পেল করা যাবে না এবং তাকে বাধ্য করা যাবে না। সো দিস ইজ আর্টিকেল 20। হোপফুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। এর থেকে বেশি ডিটেলস এখন এই মুহূর্তে লাগবে না। উই ক্যান মুভ অর জাম্প টু দ্য নেক্সট আর্টিকেল, দ্যাট ইজ দ্য আর্টিকেল 21। আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 টক্স অ্যাবাউট প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড দ্য পার্সোনাল লিবার্টি। ভেরি ইম্পর্টেন্ট, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবনের রক্ষার অধিকার এবং তার পার্সোনাল লিবার্টি বা ব্যক্তি স্বাধীনতার যে অধিকার। সরি, আর্টিকেল 21 কিভাবে ডিক্লেয়ার করছে? দেখো, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা স্ট্যাবলিশড প্রসিডিওর অফ ল ছাড়া কোনো পার্সনকে তার পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি থেকে ডিপ্রাইভ করা যাবে না। অ্যান্ড দিস আর্টিকেল 21 ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন অলসো। দেখো, ফেমাস গোপালান কেস 1950, সুপ্রিম কোর্ট বলেছিল, মানে এই আর্টিকেল 21-এর একটা ন্যারোড ইন্টারপ্রিটেশন টেনেছিল। সেখানে কি বলে হয়েছিল? ইট হেল্ড দ্যাট দ্য প্রোটেকশন আন্ডার আর্টিকেল 21 ইজ অ্যাভেলেবল অনলি এগেনস্ট আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন অ্যান্ড নট এগেনস্ট দ্য আরবিটারি
লেজিসলেটিভ অ্যাকশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট পার্টিকুলার লাইন? বলা হয়েছে যে দেখো লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ দুটো অর্গান আছে। সুপ্রিম কোর্ট প্রথমত গোপালন কেসে বলেছিল যে এই এক্সিকিউটিভ অ্যাকশনটা যদি ভুল হয় সেখানেই আর্টিকেল 21-এর আমরা ইন্টারপ্রিটেশন দেখব যে হোয়েদার দ্য এক্সিকিউটিভ ল, যে এই লটা মানে এক্সিকিউটিভ অ্যাকশনটা কোনো একটা পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টিকে হ্যাম্পার করছে কিনা। কিন্তু কোনো একটা ল আদেও ধরো ভুল, লটা আনজাস্টিফাইবেল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ল বা লেজিসলেটিভ যে এক্সিকিউশন, লেজিসলেটিভ অ্যাকশন আরবিটারি কি আরবিটারি নয় সেটা চেক করব না। বাট লেটার অন সেই জায়গাটাকে অ্যামেন্ড করা হয় এবং সেই জায়গাটাকে বলা হয় যে এই যে কেসে 1978-এ সুপ্রিম কোর্ট ওভাররুলড ইটস জাজমেন্ট ইন দ্য গোপালন কেস এবং বলেন যে আমরা এখান থেকে একটা ওয়াইডার ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 21 আনা হয় এবং সেখানে বলা হয় যে লাইফ এবং পার্সোনাল লিবার্টি অফ দ্য ইন্ডিভিজুয়াল যে থাকবে সেটাকে কিন্তু আমরা কিভাবে চেক করব? প্রসিডিওর প্রেসক্রাইবড দ্যাট দ্য ল ইজ রিজনেবল, জাস্ট অ্যান্ড ফেয়ার, অর্থাৎ যে লটা দিয়ে গভর্ন হচ্ছে সেই লটাকেও জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল হতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিউ প্রসিডিওর অফ লকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়, অর্থাৎ লটাকেও সিস্টেমেটিক হতে হবে, লটাকেও জাস্টিফাইবল হতে হবে, রিজনেবল হতে হবে। ইন দ্যাট সিনারিও শুধুমাত্র আমরা লটাকে কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টির সাথে রিলেট করব। হোপফুলি এটা ক্লিয়ার হলো, একটু কঠিন বাট খুব বেশি দরকার নেই বোঝার। তো জাস্ট এই জায়গাটা একবার দেখে নাও। রাইট আর্টিকেল 21-এর আন্ডারে বিভিন্ন রাইটস আছে, যেরকম রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি, মনুষ্যত্বের সাথে বাঁচার অধিকার, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, রাইট টু লাইভলিহুড, ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু ফ্রি এডুকেশন আপ টু 14 years of age, right to free legal aid, right to speedy trial, right to travel abroad, right against delayed execution, right against bonded labor, right against custodial harassment। এরকম অনেক অনেক রাইট আছে, জাস্ট রিড ইট, গো থ্রু ইট। পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে না। রাইট টু ইনফরমেশন ইজ অলসো এ ফান্ডামেন্টাল রাইটস, আরটিআই অ্যাক্টের সাথে রিলেটেড। নেক্সট চলে আসছি রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশনের সাথে কি যুক্ত? এটা হচ্ছে আর্টিকেল 21A। This is added by some amendment act, because A এখানে লেখা আছে, it is added by 86th Constitutional Amendment Act 2002 এবং এখানে কি বলা হয়েছে? স্টেট shall provide free and compulsory education to all children of the age 6 to 14 years। 6 থেকে 14 বছর বয়সের মধ্যে কিন্তু দেখতে হবে যে স্টেট কিন্তু স্টেটের দায়িত্ব যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা। উইথ দিস সেখান থেকে কিন্তু মেজর মাইলস্টোন কান্ট্রি অ্যাচিভ করে টু ইন দ্য পাথ অফ এডুকেশন ফর অল। তো এই অ্যামেন্ডমেন্টের সাথে আমরা পরবর্তীকালে দেখব ডিপিএসপিতে একটা আর্টিকেল অ্যামেন্ড হয়, সেটা হচ্ছে আর্টিকেল 45 পার্ট 4-এ আছে, যেখানে বলা হয় স্টেটের ডিউটি দেওয়া হয় ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, এবং একটা ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড হয়, সেটা হচ্ছে 51A, যেখানে বলা হয় ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া to provide the opportunity for education to his children between the age of 6 to 14 years। সেটা ধারা মেনে কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 পাস হয়। পরীক্ষায় বারবার কোয়েশ্চেন্স আসে, এটা তোমরা পড়ে রাখবে। নেক্সট রাইট টু ফ্রিডমের লাস্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল 22, যেটা হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। দেখো দিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট। First part deals with ordinary law and the second part deals with the cases of the preventive detention law। ঠিক, আর্টিকেল 22 দেখো প্রথম যে পার্টটা, ফার্স্ট পার্ট, সেখানে বলা হয়েছে যে হু ইজ অ্যারেস্টেড অর ডিটেইনড আন্ডার অ্যান অর্ডিনারি ল। দেখো কি কি, যদি একটা ইন্ডিভিজুয়াল ল বা অর্ডিনারি ল এর এগেনস্টে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তার কি কি রাইট থাকে? প্রথমত তাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে সেটা জানার অধিকার থাকে, রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই এ লিগাল প্র্যাকটিশনার, তাকে কিন্তু একজন লিগাল প্র্যাকটিশনারের সাথে কনসাল্ট করতে দিতে হবে এবং তার দ্বারা তাকে কিন্তু ডিফেন্ড করার একটা অধিকার দিতে হবে, রাইট টু বি প্রডিউসড বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 hours ইনক্লুডিং দ্য জার্নি অফ টাইম, অর্থাৎ তাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু একটা ম্যাজিস্ট্রেটের কাছে আনতে হবে। ধরো
সেই ম্যাজিস্ট্রেট তাকে রিলিজ করতে বললো। তার মানে রাইট টু বি রিলিজড আফটার 24 hours আনলেস দ্য ম্যাজিস্ট্রেট অথরাইজেস ফার্দার ডিটেনশন। এবং সেকেন্ড পার্ট অফ দ্য আর্টিকেল 22 ডিলস উইথ দ্য প্রিভেন্টিভ যে ডিটেনশন, অর্থাৎ সে ক্রাইম করেনি বাট দেয়ার ইজ এ ম্যাসিভ মানে সাসপিশন দ্যাট দ্য পারসন কুড কমিট এ অফেন্স, অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন লকে ইন্ট্রোডিউস করা হয় যে তাকে অ্যারেস্ট করা হবে বা ডিটেন করা হবে যাতে কিন্তু সে ফার্দার কোনো ক্রাইম অফেন্স বা কমিট না করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে দ্য ডিটেনশন অফ এ পারসন ক্যান নট এক্সিড 3 months আনলেস অ্যাডভাইসারি বোর্ড রিপোর্টস সাফিসিয়েন্ট কজ ফর এক্সটেন্ডেড ডিটেনশন, অর্থাৎ ম্যাক্সিমাম তাকে 3 months জন্য কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনে কিন্তু আটকে রাখা যেতে পারে। অ্যান্ড দ্য গ্রাউন্ড অফ ডিটেনশন শুড বি কমিউনিকেটেড, তাকে বলতে হবে কোন গ্রাউন্ডে তাকে ডিটেন করা হচ্ছে, এবং যাকে ডিটেন করা হলো তাকে কিন্তু একটা অপরচুনিটি দেওয়া হবে টু মেক এ রিপ্রেজেন্টেশন এগেনস্ট দ্য ডিটেনশন অর্ডার, অর্থাৎ যে অর্ডারের এগেনস্টে তাকে ডিটেন করা হয়েছে সেই অর্ডারের এগেনস্টে তাকে একটা প্রুফ করার অপরচুনিটি দিতে হবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং, এগুলো পড়ার দরকার নেই, খুব ডিটেলস লেখা আছে। নেক্সট ক্লাস থেকে আমরা রাইট টু এক্সপ্লয়টেশন এই জায়গাটা পড়বো, আর্টিকেল 23 থেকে রেস্ট অফ দ্য যে ক্লাস সেগুলো পড়বো। হোপফুলি তোমাদের আজকের সিজনটা ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, জয়েন করো আমার টেলিগ্রাম চ্যানেল, এবং অলরেডি প্রত্যেকটা ভিডিওতে যেমন আমি বলি, ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি ডাউটস রিগার্ডিং দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন মানে প্রিপারেশন, ফিল ফ্রি টু ইউজ মাই ইমেল আইডি এবং কন্ট্যাক্ট আমার সাথে মেলের থ্রু দিয়ে করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা থেকে কি কি জানলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ফান্ডামেন্টাল রাইটস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর অল দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন, এটাকে কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করো।